উত্তেজিত মাহাদিকে দেখে শঙ্কায় দরজার দিকে তাকাতে লাগলো ওরা। না জানি গলার স্বর রজনীর কান পর্যন্ত চলে গেছে। যদি না যায় তবেই ভালো। ওরা দ্রুত মাহাদির হাত টেনে বিছানায় বসিয়ে ফেলল। সিয়াম চটাস করে ওর মাথায় জোরে সোরে চারটি মারল। ব্যথায় উফ করতেই ঠোঁট লাল করে মাথায় হাত বুলাতে লাগলো মাহাদি। সিয়ামের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, অসহ্য তো, আমাকে মারছো কেন? আমি কি করেছি? তোমরা ওই মহিলাকে ভয় পাও, ওই বদ মহিলাকে ভয় পাও। সত্যি তোমাদের নিয়ে কিছু আশা করা যায় না। আমি ভাইয়াকে সব বলে দিব, সব বলে দিব। গালু না খাইয়েছি, আমিও মেহেদি আনসারি না। আমার বইয়ের প্রতিটা চোখের পানির হিসাব নিব। ভাইয়া আসুক, ভাইয়া ওই মহিলাকে ছাড়বে না। তাড়াতাড়ি মাহাদির মুখে হাত চাপা দিল তৌফ। মাহাদিকে আর বলতে না দিয়ে চিন্তিত সুরে বলল, চিল্লাস না কেচুটে কোথাকার। তোর ভাই এখন আমাদের সাথে নেই। ওই বেটা যেখানে গেছে সেখান থেকে ভুলেও ওর হেড চিপ আসতে দিবে না। পাগলামো করিস না মাহদি, অফ থাক এখন। মাহাদি ছোটাছুটি করতে নিয়েছিল কেবল। তৌফের দিকে তাকিয়ে ধীরে ধীরে শুনে শান্ত হয়ে গেল। মাহাতিম যেখানে আছে সেখান থেকে আসলেই চট করে ফেরা যায় না। একবার সাইকেল থেকে পড়ে পা ভেঙেছিল মাহাদির। পায়ের একটা জায়গায় 3টে সেলাই লেগেছিল রীতিমতো। মাহাতিমকে পুরো ঘটনা জানানোর পরও সে আসতে পারেনি। কল করে নিজের ব্যর্থতার কথা জানিয়ে কল কেটেছিল। প্রায় 3টা মাস বিছানায় কাটিয়েছে, তবুও বড় ভাইকে কাছে পায়নি। এরপর থেকেই মাহাদি এটা ভালো করে জানে, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে তার ভাই সবার মতো ঝটপট আসতে পারবে না। কড়া নিয়মের মধ্যে যার জীবন বেঁধে থাকে, নিয়ম ভেঙে নিজের আত্মসর্বস্ব ক্ষুণ্ণ করে সে কখনো আসবে না। নীতি খুব সাবধানে ব্যান্ডেজের কাপড় প্যাঁচাতে লাগলো। কোনো ক্রমেই যেন ব্যথার উৎপাত সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখল। মেহনুরকে পেইন কিলার খাইয়ে নানা কথার জালে ভুলিয়ে ভালিয়ে রাখছে ফারিন। রজনীর বিষয়ে যেন আগে থেকেই প্রশ্ন না করুক তার জন্য বৃথা চেষ্টা চালাচ্ছে। মেহনুর ব্যাপারটা ঠিকই পরিষ্কার করে বুঝতে পারছে। ওরা কেউই চাচ্ছে না রজনীর বিষয়টা আলোকপাত করতে। কেমন যেন মিয়ে মিয়ে থাকছে ওরা। মেহনুরকে সব সময়ের মতো চুপচাপ দেখে নীতি চিকিৎসার বাক্সটা আলমারিতে রাখতে গেল। দ্বার খুলে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার সবকিছুই আমার ভালো লাগে। মেয়েরই যত স্বভাব থাকা উচিত সবটাই তোমার মধ্যে পরিপূর্ণভাবে আছে, কিন্তু একটা জিনিসের ভারী অভাব। নীতি বাক্সটা জায়গা মতো রাখতেই কথার মাঝে থেমে গেল। আলমারিটা ভালোভাবে বন্ধ করে এবার মেহনুরের দিকে তাকালো। সেখানে থেকে সরে গিয়ে বিছানায় আস্তে আস্তে প্রীতি ও ফারিনের দিকে তাকিয়ে ছোট্ট একটা ইশারা করলো। ইশারাটুকু দুজন কিভাবে বুঝলো সেটা অনুমান করতে পারল না মেহনুর। চটপট ভঙ্গিতে বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল তারা। ফ্যাল করে তাকিয়ে ঘটনাটা গভীরভাবে চিন্তা করবে, তখনই মেহনুরের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে একদম মুখোমুখি হয়ে বসল নীতি। মেহনুরের কৌতূহল দৃষ্টিকে কেন্দ্র করে বাকি কথাটুকু বলতে লাগলো। এই অভাবটা তুমি এখনো টের পাচ্ছ না। তুমি বয়সে ছোট হলেও আশা করি তোমার বুদ্ধি যথেষ্ট অমায়িক ভাবে আছে। যতটুকু আছে ততটুকু খাটিয়ে আমাকে শুধু একটা কথার জবাব দাও। তুমি যে অতিরিক্ত মাত্রায় চুপচাপ থাকো সেটা কি কোনো পুরুষকে সহ্য হবে? তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে বেশিরভাগ সময় চুপ থাকো। কাঙ্ক্ষিত উত্তর না পেলে কিন্তু আমরাও চরম রাগ লাগে। কাঙ্ক্ষিত উত্তর না পেলেও কিন্তু আমারও চরম রাগ লাগে। সেদিক দিয়ে ভাইয়া এখনো তোমার সাথে বিদ্রুপ আচরণ করেনি। ভাইয়া তোমার প্রতি যথেষ্ট কনসার্ন ভাবি। ফিউচারে কখনো যদি ভাইয়ার ক্যারেক্টার নিয়ে গুজব উঠে, আশা করব তুমি তাতে কান দিবে না। আমি ভাইয়া সহোদর বোন না, কিন্তু ছোট থেকে এমন ভাবেই মানুষ হয়েছি, কোনোদিন বড় ভাইয়ের অভাব ফিল করিনি। ভাইয়া যদি আপন কোনো বোন থাকতো হয়তো এতটাও আদর করতো না যতটা আমরা পেয়েছি। খারাপ লাগছে এখন তোমার সাথে বেশি দিন স্পেন্ড করতে পারলাম না। 2 ঘন্টা পরেই আমার টিকিটটা ভাইয়ার এজেন্সিতে বলে বুক করে দিয়েছে। আমার যেতে হবে ভাবি। নীতির দিকে তাকিয়ে চুপ থাকতে পারল না মেহনুর। নীতিকে অপ্রত্যাশিতভাবে চমকে গিয়ে জাপটে ধরল দুহাতে। নীতি হাঁ করে পরিস্থিতির দোলাচলে আশ্চর্য হয়ে গেছে। মেহনুর কখনো জাপটে ধরতে পারে এটা কল্পনার দৃশ্যপটে ভাবাও যেন মুশকিল।
মেহিনুর জাপটে ধরে চোখ বন্ধ করে নিচু সুরে বলতে লাগলো, আপনি আরও কিছুদিন থাকলে খুশি হতাম। আপনাদের আড্ডায় যুক্ত থাকতে পারাটাও আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি কখনো মানুষের মাঝে থাকতে পারিনি। আড্ডায় কখনো কেউ হাত ধরে টানেনি, কেউ বলেনি তুমি আমাদের সাথে থাকো। আপনি থেকে গেলে খুব ভালো হতো। কেন জানি না আমার খুব খারাপ লাগছে। সবাই এক এক করে চলে যাচ্ছে। এই বাড়িটা আপনাদের ছাড়া শূন্য লাগবে আপু। মেহিনুরের কথায় আলতো করে হেসে দিল নীতি। সেও মেহিনুরকে দু হাতে স্নেহের ডোরে আগলে রাখল। মাথায় একটা হাত বুলিয়ে দিতেই সহাস্য সুরে বলল, হুট করে যদি ফেস্টিভ্যালে ইনভাইটটা না হতো তাহলে আমি সত্যিই থেকে যেতাম। আমি তো আগেই বলেছি তোমার সবকিছু আমার ভালো লাগে। তুমি মন খারাপ করো না ভাবি, আমি যোগকে সামাল দিয়ে আবারও বিটিতে আসবো। ঠিক দুপুরের মধ্যে লাগেজ রেডি করে নিচে নামলো নীতিপ্রীতি। জনে জনে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে যেয়ে উঠল। একই গাড়িতে চড়ে বসলো সিয়াম। নীতিপ্রীতিকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে নিজেই বাড়ির দিকে যাবে একটু। পরশুদিন একইভাবে সৌভিক ও তৌফ নিজের কর্মক্ষেত্রে চলে যাবে। বাড়িতে থাকবে শুধু সামিক ও সাবির। এর মধ্যে ফরিন চলে যাবে হোস্টেলের জায়গায়। মাহাদি আপাতত বাসা থেকে এক পাও নড়বে না। যদি তাকে স্কুলে পাঠানোর কথা তুলে তাহলে বরফ খেয়ে ঠান্ডা বাঁধিয়ে বাসায় থেকে যাবে। রজনী নামক ডাইনির কাছে তার ভাইয়ের বউকে ফেলে যাবে না। রজনী সেদিনের ঘটনার পর হুট করেই ভালো সাজতে শুরু করলো। মেহনুরের আশেপাশে ঘুরঘুর করত ঠিকই, কিন্তু কোনো ধরনের ক্ষতি করত না তার। মাহাদির সতর্ক দৃষ্টি শুধু রজনীর ক্রিয়াকলাপের উপর আটকে থাকে। চুম্বকের মতো রজনীর পিছু পিছু সারা বাড়ি ঘুরতে থাকে। তার বিশ্বাস, রজনী একা পেলেই মেহনুরকে আবার ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া মাহাদি যে গোয়েন্দার মতো মস্তিষ্ক নিয়ে এই বয়সেই পিছু লেগেছে, সেটাও রজনীর কাছে ধরা খাবে না। দিনের পর দিন এমন করেই যেতে থাকলো। জমজমাট বাড়িটার মানুষ হিসেবে থেকে গেল কেবল 5 জন। সবাই নিজেদের দীর্ঘকালীন ছুটি কাটিয়ে ব্যস্ত জীবনের দিকে ছুটে গিয়েছে। অপরদিকে বাড়ির মানুষজন স্বাভাবিক মেজাজে তাদের দিন গুজানে ব্যস্ত হয়েছে। দিনপঞ্জিকার দিন হিসেবে প্রায় 8টি দিন পেরিয়ে গেল। চোখের পলকে চলে গেল একটি নীরব সপ্তাহ। ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্য হিসেবে প্রকৃতি এখন শ্রাবণের মায়ারূপকে আলিঙ্গন করেছে। গ্রীষ্মের তপ্ততাকে রুখে দেওয়ার জন্য বর্ষণের ঢল নেমেছে সর্বত্র। নীলচে আকাশটা আকস্মিকভাবে পাল্টে যায় এখন। সূর্যকে ঢেকে দিতে আসে তাণ্ডবকারী কালো মেঘ। মেঘে মেঘে ব্যাপক ঘর্ষণে সৃষ্টি হয় বজ্রপাতের হাহাকার। দালান কোঠা যেন কেঁপে প্রতিটি বাজের হুঙ্কারে। এমনই রোদনধারার দিনে প্রকৃতির বিষণ্ণতায় উপন্যাসের শক্ত মূলটে ডুবেছিল মেহনুর। শাড়িটাও আজ কায়দা করে পরা। বাঙালি সাজে শাড়ি পরেছে সে। শাড়িটার রঙও ভারী সুন্দর। গাঢ় নীলের জামদানি শাড়ি, সঙ্গে নীল রঙের ব্লাউজ। চুলগুলো কিশোরীর মতো বেনি করা। বেনির কিছু কিছু জায়গায় মাহাদির কারসাজিতে গুজে আছে বকুল ফুল। মুঠো ভর্তি বকুল ফুল কুড়িয়ে মেহিনুরের চুলে হাসি হাসি মনে গুজে দিয়েছে মাহাদি। ব্লাউজটা যেন লম্বায় খাটো হয়েছে একটু। শাড়িটাও যেন ভুলবশত নিচে নামিয়ে পড়েছে। খুঁতখুঁতে মনটা বারবার কেমন যেন অনুভব করছে। আবার অলসতার কাছে হেরে বসে শাড়ি ঠিক করতে ইচ্ছে করছে না। বিছানায় বসে জানালার সাথে ঘেঁষা দিয়ে বই পড়ছে মেহনুর। হাতে সুন্দর একখানা রোমান্টিক উপন্যাস। বইটা অজ্ঞাতনামায় কুরিয়ার করেছে কেউ, কিন্তু মেহনুরের সুপ্ত মন জানে কাজটার ইতিহাস। নিছক কেউ বই পাঠাতে যাবে না। দাদাভাই বই পাঠালেও সেটা মেহনুর জানতে পারত। 1 কার্টুন রাজ্য পাঠানোর ক্ষমতা যেন একটা মানুষের আছে। সেই মানুষটা কত দূরে আছে সে হিসেব জানা নেই। আকাশটা কঠিনভাবে অন্ধকার করেছে আজ। গুরুম গুরুম করে মেঘও ডাকছে। বিদ্যুতের স্ফুলিঙ্গটা অকস্মাৎ করে মেঘ ফাটিয়ে জোরে একটা শব্দ করে, এরপর তলিয়ে যায় অজানায়। উপন্যাসের শব্দমালা থেকে দৃষ্টি সরিয়ে আকাশের নীলা দেখায় মগ্ন ছিল মেহনুর। কেন জানি খুব করে ইচ্ছে করছে তার একটু কণ্ঠ শোনার জন্য। মানুষটা বুক ভরা আক্ষেপ, প্রচণ্ড হতাশা, ব্যর্থ একটা চাওয়া নিয়ে চলে গিয়েছে। একদিনও খোঁজ নেয়নি সে।
ওই অসভ্য খ্যাত মানুষটা কিন্তু সত্যি সত্যি তার কথা পালন করেছে। ভুলেও মেহনুরের প্রতি তীব্র আসক্তিটা প্রকাশ করেনি। 8টা দিন পেরিয়ে যাচ্ছে, তার মধ্যে একদিনও খোঁজ নেয়নি। আনমনে আকাশে তাকিয়ে হেসে দিল মেহনুর। কোলের বইটা বন্ধ করে বুকমার্ক গুঁজে দিল। সেটা রেখে দিতেই হাত বাড়ালো বালিশের দিকে। বালিশের তলা থেকে টেনে বের করলো বাদামি রঙের নান্দনিক ডায়েরি। ডায়েরির মলাটের সাথেই যুক্ত থাকে সুন্দর একটা বলপেন। মেহনুর ডায়েরিটা খুলে কলমটা ঠিক করে নিল। ফকফকা একটা পৃষ্ঠা খুলতেই কোলে একটা বালিশ টেনে তার উপর ডায়েরি রাখলো। কলমের নীলচে কালিতে বাংলাক্ষর সাজিয়ে মনের অব্যক্ত কথা লিখতে লাগলো। বৃষ্টি নামার পূর্ব মুহূর্তে জোরে বাতাস ছাড়ল। মেহনুরের কানের কাছে গুঁজা চুলগুলো উঠতে লাগলো। তখন নিবিষ্ট মনে লিখে যাচ্ছিল মেহনুর, ধ্যান নেই কোথাও। আকাশে প্রচুর মেঘ জমেছে, কোথাও কোনো আলো নেই। বিদঘুটে অন্ধকারে প্রকৃতি ঢেকে আছে। গুড়গুড় শব্দ হচ্ছে খুব, গুড়গুড় শব্দ হচ্ছে খুব। রুমের আলোটা এখনো জ্বালাইনি, ভেবেছি জ্বালাবো না। এই রুমটা অন্ধকারই ভালো, এতে আলো থাকার প্রয়োজন দেখি না। আপনার শয়ন কক্ষে চলে এসেছি, আপনার বিছানায় থাকছি এখন। ছাদের রুমটায় সারা দিন কাটায়, শুধু রাতটুকুর জন্য আপনার রুমটাতেই সম্বল। 8 দিন যাবৎ আপনাকে দেখি না। যত দূরে পাড়ি জমিয়েছেন কত দূরে পাড়ি জমিয়েছেন তাও জানি না। এখন কেউ আমায় জ্বালাতন করে না। আপনি যেভাবে কথার জালে লজ্জায় মারতেন সেরকম কেউ নেই। আপনাকে অসভ্য বলতে গেলেও এখন হাসি। দিন শেষে আপনি তো আমার সাথেই অসভ্যতামি করেন। আপনি যে এত বড় উচ্চ পদের মানুষ তা আমি অনুমানও করতে পারিনি। আপনার হাসি সুলভ আচরণটা সব সময় আপনাকে প্রাণোচ্ছল বানিয়ে রেখেছে। কখনো বুঝতেই দেয়নি আপনার মধ্যে সামরিক কর্মকাণ্ডের নীতিনিষ্ঠাতে আছে। আপনি কোন বাহিনীর মানুষ সেটা জানতে পারিনি, তবে আপনার পড়ার টেবিলে এমন কিছু ছবি দেখেছি সেটা হয়তো আপনি নিজেই পেন্সিল দিয়ে এঁকেছেন। ছবিটার অর্থ কিছুই বুঝিনি, কিন্তু নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলোর প্রথম অক্ষরগুলো লেখা ছিল। আপনাকে খুব কষ্ট দিয়েছি আনসারি সাহেব, আমাকে ক্ষমা করার জন্য আপনি ফিরে আসুন। আপনার অনুপস্থিতি আমাকে বিষিয়ে তুলছে। এই যে দেখুন, ডায়েরির পাতায় কত সুন্দর করে মনের কথাগুলো বলতে পারছি, অথচ আপনি সামনে থাকলে কিছুই বলতে পারি না। তখন আপনি আমাকে আবেগহীন ভাবেন, আরও হয়তো ভাবেন আমি বোধহয় বেশিই চাপা। হ্যাঁ, আমি চাপা। একটা সত্যি কি জানেন, নীরবে যখন একাকী থাকি তখন দুনিয়ার সবচেয়ে চঞ্চল মেয়েটা কেবল আমি। একাকিত্বের দুনিয়ায় আগন্তুকের মতো আপনি আমার মনের আঙিনায় ঠাঁই নিয়েছেন। আপনার হাসি মাখা অধর দুটো। আচমকা জোর গলায় ডেকে উঠল মার্জা। একাধারে মেহনুর মা বলেই ডেকেই যাচ্ছে। শাশুড়ির ডাকে প্রচণ্ড কৌতূহল হলো মেহনুরের। দ্রুত ডায়েরি কলম ওভাবে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পৃথিবীর বুকে। বৈরী আবহাওয়ায় বাতাসের তেজে খোলা জানালা দিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা ঢুকতে লাগলো। মুহূর্তের ভেতর ডায়েরির পৃষ্ঠা ভিজে গিয়ে নীলচে কালি সর্বত্র ছড়িয়ে পড়ল। বাতাসের আরেক দফা হিংস্রতায় ডায়েরির উপর বৃষ্টির ছাট লাগলো আবার। এবার বিগড়ে গেল অক্ষরগুলোর লেখা। প্রকৃতি যেন পৈশাচিক হাসিতে মেতে উঠেছে। ডায়েরির উপর ক্রিয়া ফলিয়ে প্রচণ্ড খুশিতে হিংস্র হয়ে উঠেছে। ঠাস ঠাস ভূমি কাঁপিয়ে চতুর্দিক বজ্রাহত হলো। প্রকৃতির এমন ভয়াবহ রূপ যেন অশনি সংকেতের বার্তা দিচ্ছে, ইশারা দিচ্ছে অশুভ কিছুর আগমন। আবার দালান কেঁপে উঠল। সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল আনসারির বাড়ি। আবহাওয়ার পৈশাচিক চিৎকারে বারবার দালান শুদ্ধ কেঁপে উঠছে। কানে হাত চাপা দেওয়ার মতো বিকট শব্দ হচ্ছে। একটু পরপর হুঙ্কার দিচ্ছে জোরালোভাবে, তীব্র সুরে, ভয়ঙ্কর কাঁপুনিতে। প্রকৃতির এমন বিধ্বংসী রূপ দেখে মার্জার মনটা কেন যেন কু ডেকে উঠল। তিনি কোনোভাবেই শান্ত থাকতে পারলেন না। এরই মধ্যে ছুটে এসেছে মেহনুর। সদর দরজায় দাঁড়িয়ে অনুমতির জন্য শাশুড়ির দিকে তাকিয়ে আছে। দৌড়ে আসাতে সামান্য হাঁপাচ্ছে সে। বিছানায় জুবুথুবু হয়ে বসেছিল মার্জা। দরজায় হাঁপাতে থাকা মেহনুরের ক্লান্ত মুখ দেখে মায়া সূচকে হাসি দিলেন। মাথাটা একটুখানি হ্যাঁ সূচকে দুলিয়ে ভেতরে আসার ইশারা দিলেন। মেহনুর ঠোঁট প্রসার করে হাসি দিতেই ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল।
মার্জা মুগ্ধ হয়ে তার বৌমার দিকে তাকিয়ে রইলেন। আপাদ মস্তক পুলকিত ভঙ্গিতে তাকিয়ে দেখলেন। মেহনুরের একটা হাত টেনে নিয়ে তার পাশে বসালেন মার্জা। শাশুড়ির সঙ্গে কিছুক্ষণ কাটানোর জন্য মেহনুর পা তুলে মার্জার মতোই বিছানায় আসন করে বসল। মার্জার চোখের দিকে তাকাতেই তাকে প্রচণ্ড বিমর্ষ এবং বিষণ্ণ দেখালো। কেন এই বিষণ্ণতা সেটা বোঝার জন্য গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুর। অবচেতন মন কেন জানি বলছে কিছু তো অঘটন ঘটতে যাচ্ছে, সেটার ফল যে কোনোভাবে সুমিষ্ট শুভ হবে না সেটা পুরোপুরি নিশ্চিত। মার্জা শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলেন, তোকে অসময়ে বিরক্ত করছি মা, একা থাকি তো, কথা বলার মানুষ না পেলে খারাপ লাগে। তুই কিছু মনে করিস না তো? রাগ করেছিস? দ্রুত শাশুড়িকে বিচিত্র চিন্তা থেকে ইস্তেফা দেওয়ার জন্য তার হাত দুটো ধরল মেহনুর। রেশমি চুরির রিনিঝিনি শব্দটা মৃদু তাল্লে হতেই মার্জার হাত দুটো মেহনুরের মুঠোয় ভরসা পেল। মেহনুর সদা সর্বদার মতোই নিচু গলায় শান্ত ভঙ্গিতে বলল, আমাকে এসব বলে কষ্ট দেবেন না মা। আপনার উপর কেন রাগ করব? আমারই ভুল হয়েছে। আপনি যে একা আছেন সেটা ভুলে গিয়ে ওনার রুমে বসেছিলাম। আমাকে ক্ষমা করুন। মার্জার সঙ্গে সঙ্গে জিভ কেটে ভ্রু কুঁচকে তাকালেন। একটা হাত মুক্ত করে মেহনুরের দিকে মারের ভঙ্গিতে শূন্যে উঠালেন। খানিকটা রাগ দেখিয়ে বললেন, খালি মাফ করুন বলতে থাকিস। ভুল হলেও বলিস মাফ করুন, না হলেও বলিস মাফ করুন। বাবা মশাইকে এবারের বিচার লাগাবো, কানটা মুচড়ে দিব। এমন প্রসঙ্গ শোনার পর মেহনুরের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হো হো করে রুম কাঁপিয়ে হেসে দিত। হাসতে হাসতে লুটুপুটি খেতেও কার্পণ্য করত না। কিন্তু এসবের কিছুই হলো না। মেহনুরের কিয়দংশ পরিমাণে হেসে দিয়ে আবারও নিচু গলায় বলল, দাদা ভাইকে বলতে না হবে মা, আমি খেয়াল রাখবো। মার্জা তবুও আদুরে ভঙ্গির রাগটা কায়েম রাখলেন। চোখের উপরে থাকা ভ্রু দুটো কুঁচকে রেখেই গম্ভীর হওয়ার চেষ্টা করলেন, কিন্তু রীতিমতো তিনি ব্যর্থ। মেহনুর ফের হেসে দেওয়ার চিন্তা করতেই আকস্মিকভাবে এমন অবস্থা হলো সে আর হাসতে পারল না। ওই সময় দারুণ শব্দ করে রুহ কাঁপিয়ে প্রচণ্ড হুঙ্কারে বাজ পড়ল। মেহনুর অকস্মাৎ এমন শব্দ শুনে এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় সে দিশেহারা পথিকের মতো ভয় পেয়ে মার্জার দেহটায় তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল। মার্জার কাঁধে থুতনি রেখে চোখ দুটো খিঁচুনি দিয়ে বন্ধ করল। আর কোনো হুঁশ জ্ঞান নেই মেহনুরের। ভয়ের চোটে শুধু মার্জাকে কঠিনভাবে আঁকড়ে ধরে আছে। পিঠে হাতের স্পর্শ লাগিয়ে শান্ত হতে বললেন মার্জা। কিচ্ছু হয়নি, এটুকু শব্দে কেউ ভয় পায় বলেই তিনি মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। ভয়ের মাত্রাটা একটু কেটে গেলে বুক ধড়ফড় করা অবস্থায় চোখ খুলল মেহনুর। মার্জাকে ছেড়ে দিতে দিতেই জানালার বাইরে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ঝড়ো অবস্থা দেখলে ভয় পাই মা। এমন অবস্থা দেখলে শুধু সমুদ্রের উত্তাল পাত্তাল অবস্থার কথা মনে হয়। দাদাভাই সমুদ্র দেখতে গিয়ে যেই ঝড়ের মুখোমুখি হয়েছিলেন, এখনো সেই গল্প তিনি শোনান। গা ছমছম করে ওঠে ওই গল্প শুনলে। আমি এমন দিনে একা থাকতে পারি না। সব সময় বুবু বা মা আমার কাছে থাকতো। মেহনুরের উদ্বিগ্ন দৃষ্টি লক্ষ্য করে মার্জাও জানালার বাইরে দৃষ্টি দিলেন। আকাশের ফেটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে হালকা স্বরে বললেন, সমুদ্রের কথা যদি জানতে চাস সেটা তোর স্বামী এলেই শুনে নিস। এসব ব্যাপারে ওই ভালো খবর দিতে পারবে। ইঙ্গিতটা মাহাতিমের দিকে নির্দেশ করলে মার্জার দিকে চকিত ভঙ্গিতে তাকালো মেহনুর। মার্জা তখনও আকাশের দিকে মন ভোলানো দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেহনুর বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য কৌতূহল গলায় প্রশ্ন করল, আমি আপনার কথা বুঝিনি মা। ঝড়ের সাথে ওনার কি সম্পর্ক? মার্জা একই অবস্থায় স্থির রইলেন। জানালা থেকে দৃষ্টি না সরিয়ে হাসি সূচকে বললেন, ঝড়ের কাছে হার মানলে সাক্ষাৎ মৃত্যুর দর্শন। একটু যদি এদিক সেদিক করে তাহলে মনে কর মাহাতিম আর ফিরবে না। তবে এখনো এই কাজে আছে কিনা জানি না। মাহাতিম সব সময় বলে
প্রাকৃতিক দুর্যোগ যতটা সহজে মোকাবেলা করা যায়, মানুষের ধর চাল মোকাবিলা ততটাই কঠিন। প্রকৃতির হালচাল দ্রুত ধরা যায়, মানুষটার ধরা যায় না। মার্জা হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়লেন। জানালার বাইরে দৃষ্টিলব্ধ চোখ দুটো চট করে বন্ধ করলেন। মেহিনুর আনমনে আকাশের দিকে তাকালো। বড় বড় চোখ দুটো অজানা ব্যথায় কাতর হয়ে আছে। পুরো মুখটাই সহাস্য রূপ পাল্টে মলিন অবস্থা ধারণ করেছে। বুকের ভেতরটা টাইফুনের মতো হুলস্থুল করছে। অসহ্য অপরাধে মুষড়ে আসছে সরল কোমল মনটা। মাহাতিম তো ওর জন্যই গাড়ি ঘুরিয়ে এসেছিল। হাতে সময় নেই জেনেও সে বিদায় জানাতে দেরি করেনি। মাহাদির ছোট্ট একটা কল শুনে মেহনুরকে বিদায় জানাতে ছুটে আসে মাহাতিম। সেই মানুষটা মেহনুরের কঠিন কঠিন কথা শুনে নিশ্চয়ই অভিমান করেছে, রেগে গেছে, ক্ষোভে হয়তো মনের মধ্যেই বিক্ষোভ করে বেড়াচ্ছে। সে প্রকাশ করছে না কিছুই। হঠাৎ ভাবনার রাজ্যে ছেদন করে হাসি দিয়ে বললেন মার্জা, আগে এই বাড়িটা এমন খা খা করতো না। বাপ বেটা দুজন মিলে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। দুটো মানুষ 200 মানুষের সমান হই হুল্লোড় করতো। ওর বাবা ছুটি কাটাতে এলেই মাহাতিম আর স্থির থাকতে পারতো না, সোজা বাবার কাঁধে জড়ে ফুর্তি করত। আমাকে কতভাবে যে জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই রে মা। একবার কলেজে থাকাকালীন কি করেছিল শোন। মাহাতিম তখন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফে পড়তো। বাসা থেকে ওর কলেজের দূর বলে ওর বাবা কর্তৃপক্ষকে বলে টোলে থাকা ব্যবস্থা করে দেয়। ঈদের ছুটি পেয়ে ও বাড়িতে আসে। এসেই বাপের সাথে 1 সপ্তাহ বন্দুকের টিপ শিখলো। ওই যে শিখলো, মনে কর আজকে ছাড়ে না। আপেল, পেয়ারা, তরমুজ যেটাই পায় সেটাই আমার মাথায় রেখে ট্রিগার করে। আমি তো ভয়ে শেষ। এইদিকে ওর বাপও কম ইতর ছিল না। আগের দিন রাতে কি নিয়ে যেন মন খারাপ করছিল, সেটার শোধ তুলতে গিয়ে মাহাতিমকে আরো লেলিয়ে দেয়। সেই যে আমি বুঝাচ্ছি, থাম বাবা, আমি মরে যাব। তোর নিশানা ভুল হলেই আমাকে আর পাবি না। এদিকে কে শুনে কার কথা। বদমাইশটা সত্যি সত্যি আমার দিকে ওর বাবার বন্দুক তাক করলো। ট্রিগারে আঙ্গুল রেখে নিশান ঠিক করলো। আমিও আজীবনের জন্য তওবা করে এক নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাফ করো বলে ফেললাম। এরপর বিশ্বাস কর, আমার কলিজাটা স্বাভাবিক হতে প্রায় আধ ঘন্টা লেগেছে। এমন ভয়ঙ্কর শব্দ। বাড়ির সব কটা চাকর কানে আঙ্গুল ঢুকিয়ে খিচে আছে। আর একটু যদি অস্থির হতাম তাহলেই হার্ট অ্যাটাক করে সেই দিনই মরতাম। এরপর থেকে ওর বাবার মুখে একটা কথা খুব গর্ব করে বলতে শুনতাম, তার ছেলে নাকি তার সাথে ভালোই পাল্লা দিতে পারে। পুরো ট্রেনিং সেন্টারে নাকি ওর মতো চতুর বন্দুকবাজ কেউই ছিল না। মাথার খুলি নাকি এমনভাবেই উড়াতে পারত। বাস্তবে নাকি সেটাও এক বিভৎস দৃশ্য। সেটা হাতে গুনে 10-এর মধ্যে একজন করতে পারে। এখনো ওর টিপ নিয়ে ওর বাবার কলিগরা প্রশংসা করে। আর যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো জানতে পারতো আজ সেই হাসি খুশি ছেলেটা খুব উচ্চ পদে চলে গেছে। সে দেখেও যেতে পারেনি। মেহিনুর, আমার জীবনে এটা সবচেয়ে বড় আফসোস। যেই ছেলেকে উনি কাছে পিঠে মানুষ করলেন, ছেলে আজ বাপকেও ছাড়িয়ে গেছে, অথচ বাপ তার এক বিন্দু দেখতে পারল না, জানিস? মার্জার কথা আর শুনতে পেল না মেহনুর। জানালার দিকে মুখ করে ক্রমাগত বলেই যাচ্ছিলেন মার্জা। তিনি আর বউয়ের দিকে খেয়াল দিতে পারলেন না। ঠোঁট দুটো ফাঁক করে নিঃশ্বাস ছাড়ছিল মেহনুর। ওই অবস্থাতেই চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করলো। মাহাতিমের কথা শুনলে এখন প্রচণ্ড অস্থির লাগে, মন আনচান হয়, মানসিক অবস্থা প্রকট রূপে বেচেন হয়ে ওঠে। কোলে রাখা হাতটা আঁচলের কাপড়টুকু কঠিনভাবে খামচে ধরল।
অমনি কয়েক মিনিটের মধ্যে একটার পর একটা স্মৃতির পৃষ্ঠা উল্টাতে লাগলো মেহনুর। কালো শার্ট প্যান্ট পরা সাহেবী বেশভূষার লোক, যার মেজাজটা অস্বাভাবিক খারাপ ছিল, বাড়িতে অতিথি হিসেবে পরিবার নিয়ে ঢুকলো। সবাই তাদের নিয়ে ব্যস্ত হলো। সুরাইয়া তাকে নিয়ে কুমতলব ঠাউরাতে লাগলো। গোসল শেষে পেটের কাছে কুচিগুলো ঠিক করছিল মেহনুর। আয়নায় তাকাতেই কোনো পুরুষের সামনে অমন অপ্রত্যাশিত দর্শন, ভয়ে আতঙ্কে জ্বরে ভুগে সে। পরদিন সকালে দাদাভাইয়ের লাইব্রেরিতে আবারও লোমহর্ষক ভঙ্গিতে সাক্ষাৎ হয়। শেলফের সাথে ধাক্কা খেয়ে কোমরের সূচালো তারকাটা বিদ্ধ হয়, গাঢ় করে ক্ষত হয় জায়গাটা, গলগল করে রক্ত পড়তে থাকে। সেই কাটা জায়গায় ওই মানুষটার প্রথম স্পর্শ টের পায় মেহনুর। সুদেহী মানুষটা নিজের বাহুদয়ের মধ্যে প্রথমবারের মতো কোলে তুলে একদিন রাতে কিসের শোধবোধ করার জন্য তার হাতটা টেনে গাঢ় করে চুমু খায়। জঙ্গলে ছ্যাঙা জাতীয় কীট থেকে রক্ষা, শেফালি মেজমার অত্যাচার থেকে বাঁচানো, সুরাইয়াকে ঠান্ডা মস্তিষ্কে মোকাবেলা করা, সবই যেন তার অনন্য ঘটনার অংশ। মেহনুর চোখ বন্ধ করেই রাখল। 5 আঙ্গুলের ফাঁকে ফাঁকে কোলে থাকা আঁচলটা আরও দলা পাকাতে থাকলো। স্মৃতির পৃষ্ঠা যত সামনের দিকে উল্টাচ্ছে, বুকের ভেতরটা অশান্ত ঝড়ের মতো ধরাস ধরাস করে উঠছে। ভাগ্য যেন টেনে হিঁচড়ে বারবার তার সামনে দাঁড় করাতে ব্যস্ত। তরুণের কাছ থেকে ধাওয়া খেয়ে আবারও সেই মানুষটার মুখোমুখি। ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গুর দেহটা আবারও তার বলপূর্ণ হাত দুটোর মাঝে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কেন এই স্বস্তি? কেন এমন শঙ্কাহীন? মন যেন এসবের উত্তর বানাতে প্রস্তুত। এবার রিসর্টের নীরব পরিবেশে শুধু মুখোমুখি নয়, অদৃশ্য কোনো বন্ধন যেন সংঘর্ষ লাগাতে ব্যস্ত। সেই পরন্ত বিকেলটা সন্ধ্যার সাজে পসরা সাজিয়েছিল। আবারও কালো পোশাকে তার আকর্ষণীয় ব্যক্তিত্বটা চোখ ধাঁধিয়ে দিল। রোমন্থন করা মুহূর্তগুলো তার ঠোঁটের হাসি দিয়ে সিক্ত করছিল তখন। গিটারের তারে আঙুলের অগ্রভাগ সুরের মূর্ছনায় ডুবেছিল সন্ধেটা। বাতাসের তালে তালে কোমল ধ্বনি উঠেছিল। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, অল্পেই হারাচ্ছি আবার। তার চোখের হাসি হাসি দৃষ্টি জুড়ে শুধু মেহনুর ছিল। ঠোঁটের প্রাণ খোলা হাসিটা তার সান্নিধ্য পেয়ে আশপাশে কোনো বাঁধ মানেনি। গিটারের তারে আঙ্গুল কাটলেও মেহনুরের উপর দৃষ্টি সরায়নি। সেই রাতে যখন জঘন্য ঘটনা, আর ভাবতে পারল না মেহনুর। বন্ধ চোখের দু কোল থেকে তরল ফোঁটা গড়াতে লাগলো। খামচে ধরা হাতের উপর টপটপ করে পড়তে থাকলো। মার্জার দিকে দৃষ্টি তুলে ভেজা কণ্ঠে বলতে ইচ্ছে করলো, মা, আমার খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। ইচ্ছেটা কাগজের মোয়ার মতো গুটিয়ে গেল। মার্জাকে একটুও মুখ ফুটে বলতে পারল না। মার্জা তখনও অন্যমনস্ক ভঙ্গিতে অতীতের দিনগুলো বলেই যাচ্ছেন। মেহনুরের দিকে অজান্তেই বেখেয়ালি হয়ে আছেন। মেহনুর তাড়াতাড়ি চোখের সিক্ততা ঢাকার জন্য মাথা আরও নিচু করল। দলা পাকানো আঁচলটা চোখে তুলে দ্রুত গতিতে চোখ জোড়ার অবস্থা শুষ্ক করল। আকাশের কারসাজি যেন থামার ইচ্ছেতে ছিল না। হুঙ্কারে দিকবিদিক ফেটে পড়ছিল তখন। এমনই সময় খবর এলো বাড়িতে অতিথি এসেছে। কে এসেছে সেটা জানার জন্য মার্জা প্রশ্ন ছুড়লে তড়িৎ গতিতে উত্তর পায় রজনী ভাবির ভাতিজি। চাপা আক্রোশে মার্জার স্বাচ্ছন্দ্য মুখটা আকাশের মতোই কালো হয়ে যায়। হাসিটা কোথায় মিলিয়ে যায় সেটা খোঁজা মুশকিল। মার্জার দেহটা বিছানা থেকে নামাতে ইচ্ছে করছিল না, তবুও মনের উপর বেহেসে ভর জুগিয়ে স্বাগত জানাতে নামলেন। মেহনুরকে কি উত্তর দিবেন এটা নিয়ে আপাতত মাথা ব্যথা নেই। মেহনুর অন্যান্য মেয়েদের মতো পরিস্থিতির মারপ্যাচ ধরতে পারবে না। একদিক দিয়ে নিশ্চিন্ত হয়ে তিনি মেহনুরকে পরিচয় করানোর জন্য সেদিকে নিয়ে গেলেন। মেহনুরও আগত মেহমানের প্রতি আগ্রহ প্রকাশ করে শাশুড়ির সাথেই পা বাড়ালো। প্রশস্ত ড্রয়িং রুমের আভিজাত্য সোফার দিকে দৃষ্টি আটকালো মেহনুরের। শাশুড়ির পিছু পিছু পা বাড়িয়ে এগুতে থাকলে ভাতিজি বলা মেয়েটার উপর আশ্চর্য হয়ে তাকালো। মেয়েটার পরনে একই ধরনের পোশাক, শার্ট রঙের টপ পরেছে মেয়েটা। টপসের কাঁধ দুটো নেই, হাত দুটোও খালি। বুক থেকে পেট পর্যন্ত ঢাকা ওইটুকু পোশাক কি করে শালীন পোশাক হতে পারে?
টপের উপর পাতলা ফিনফিন ধরনের কোটি পরেছে। ওই কোটি পোশাকটা পরা যা না পরাও তা। কালো রঙের জিন্স পরা, দামি ব্র্যান্ডের হিল বুট দেখা যাচ্ছে।